হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে পদার্থের প্রকৃতি চ্যাপ্টারটা রয়েছে, সেই পদার্থের প্রকৃতি চ্যাপ্টারটা থেকে আজকে আমরা আলোচনা করব ভৌত ধর্ম থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে পরীক্ষাতে বা পরীক্ষাতে আসার সম্ভাবনা ম্যাক্সিমাম, সেইগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো হয়। তো প্রথমেই দেখবো যে ভৌত ধর্ম। আজকে আমরা শুধুমাত্র ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব, পরের দিন আমরা রাজনীতি ধর্ম নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখবো যে ভৌত ধর্ম। ভৌত ধর্ম কী, তার আগে জেনে নেব যে এই যে পদার্থ রয়েছে, পদার্থ যে ধর্ম আমরা বুঝি, ঠিক আছে, অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে পদার্থের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। তো প্রথমে আগে জানতে হবে যে আমাদের পদার্থের ধর্ম বলতে কী বোঝায়, তাই তো। তো প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে দেখো আমি নিয়েছি, সেটা হচ্ছে যে পদার্থের ধর্ম কাকে বলা হয়। তো পদার্থের ধর্ম আমি তাকেই বলবো যার সাহায্যে আমি কি করতে পারি, দুটো পদার্থ ধরে নাও আছে, একটা ধরে নাও ফুল আছে, ঠিক আছে, একটা ফুল, আর একটা কী রয়েছে, আর একটা ধরে নাও লোহা রয়েছে। তো এদেরকে আমি, এর গঠন আমি না দেখে আমি কি করতে পারি, বাইরে থেকে দেখে আমি বলে দিতে পারবো যে এটা কী কী আছে, তাই তো। অর্থাৎ এই যে এই ফুলটা রয়েছে, আমি দূর থেকে দেখে বলতে পারছি যে এটা ফুল এবং এটা হচ্ছে কি লোহা, তাই তো। অর্থাৎ এটাকে আমরা দূর থেকেই আমরা চিনতে পারছি। তো এই যে কিসের জন্য, অর্থাৎ ফুলটা কি হচ্ছে নরম হচ্ছে দেখতে সুন্দর, কিন্তু লোহাটা কি শক্ত কঠিন। তাহলে এই যে বাইরে থেকে দেখে আমরা কি করতে পারছি, চিনতে পারছি। তো যে যে সমস্ত বৈশিষ্ট্য এদেরকে দেখে আমি যেমন আলাদা করতে পারলাম, তাহলে পদার্থের এই যে পদার্থ, পদার্থ বলতে গেলে কী বোঝায়, পদার্থ বলতে গেলে যাদের মাস আছে, অর্থাৎ যাদের ভর রয়েছে, সেই সমস্ত পদার্থকে আমরা কি যাদের ভর এবং কিছু পরিমাণে জায়গা অধিকার করে থাকে তাদেরকে আমরা কি বলি, পদার্থ বলি। ঠিক আছে, পদার্থ কাকে বলা হয়, যে যারা কি করবে, যাদের কিছু পরিমাণে ভর থাকে এবং যারা কিছুটা পরিমাণে জায়গা অধিকার করে থাকে তাদেরকে আমরা কি বলি, ভর বলি, পদার্থ বলি। তো পদার্থ, এই যে পদার্থগুলো রয়েছে, তো পদার্থের যে সমস্ত ধর্ম, যে সমস্ত বৈশিষ্ট্য বা গুণের সাহায্যে আমরা কি করতে পারি, তাদেরকে আলাদা করতে পারি, সেটাই হচ্ছে কি সেই পদার্থটার ধর্ম। ঠিক আছে, অর্থাৎ আমি যদি ফুলকে নিই, তাহলে ফুল, বিভিন্ন রকমের ফুল, ধরে নাও একসাথে অনেকগুলো ফুল দিয়ে দিয়েছে, তাহলে আমি তাদেরকে আলাদা করব কি করে, ঠিক আলাদা করতে পারবো। কীভাবে আলাদা করব, তাদের গন্ধের সঙ্গে আলাদা করতে পারবো, তাই তো। অর্থাৎ তাদের যে গন্ধটা রয়েছে, সেই গন্ধের সঙ্গে আমি বলে দিতে পারি যে এটা কোন ফুল, বা বাইরে থেকে দেখে আমি বলে দিতে পারবো যে এটা কোন ফুল। তো এই যে বাইরে থেকে দেখে আমরা যে বৈশিষ্ট্যের জন্য বা যে বৈশিষ্ট্য বা গুণের সাহায্যে আমরা কী করতে পারছি, পদার্থকে আলাদা করতে পারছি, বা এই যে পদার্থটা কী দিয়ে গঠিত আছে, সেই সমস্ত গঠনগত যে গুণ, ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত বৈশিষ্ট্যের সাহায্যে আমরা পদার্থকে আলাদা করতে পারি তাদেরকে আমরা কি বলবো, পদার্থের ধর্ম বলবো। ঠিক আছে, অর্থাৎ ধর্ম অ্যাকচুয়ালি কী বলা হয়, ধর্ম বলতে এই যে ধর্ম আমরা কথাটা বলছি, এটা হচ্ছে কি বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্য বললেও ভুল নয়। তো যে বৈশিষ্ট্যের সাহায্যে আমরা কী করতে পারি, পদার্থকে আলাদা করা যাচ্ছে, সেই বৈশিষ্ট্যকে আমরা কী বলবো, পদার্থের ধর্ম বলবো। তাহলে আমরা যদি লিখি, তাহলে কীভাবে লিখব, পদার্থের যে বৈশিষ্ট্যের সাহায্যে, যে বৈশিষ্ট্যের সাহায্যে, ঠিক আছে, পদার্থের যে বৈশিষ্ট্যের সাহায্যে পদার্থকে আলাদা করা যায়, আলাদা করা যায়, তাকে পদার্থের ধর্ম বলে, পদার্থের ধর্ম বলা হয়। ঠিক বুঝতে পেরেছ নিশ্চয়ই যে পদার্থের ধর্ম কাকে বলছি আমরা। তাহলে পদার্থের যে বৈশিষ্ট্যের সাহায্যে পদার্থকে আলাদা করা যায়, ঠিক আছে, তাকে আমরা কী বলবো, সেই পদার্থের সেই ধর্ম ধর্ম বলছি। অর্থাৎ পদার্থের সেই, এটাকে আমরা কী বলছি, পদার্থের ধর্ম বলছি। এই যে ধর্মটাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। কী কী, একটা হচ্ছে কি ফিজিক্যাল প্রপার্টিস, আর একটা হচ্ছে কি কেমিক্যাল প্রপার্টিস। তো এই যে ভৌত ধর্ম, আর একটা হচ্ছে কি রাসায়নিক ধর্ম। তো ভৌত ধর্ম বলতে কী বোঝায়, দেখো একটা যদি আমি জল নিই, ঠিক আছে, একটা পাত্রে ধরে নাও কী রয়েছে, জল রয়েছে, আর একটা পাত্রে ধরে নাও কেরোসিন রয়েছে। তো এই দুটোকে আমি আলাদা করব কি করে, তাদের নিশ্চয়ই গন্ধ শুঁঙে। তো এই যে গন্ধটা আমি শুঁঙে দেখছি, তাহলে গন্ধটা শুঁঙে দেখলে পরে আমি কি করতে পারছি, দুটোকে আলাদা করতে পারছি। কিন্তু এদের আমরা কীভাবে তৈরি হয়েছে না হয়েছে, এদের যে আণবিক গঠন, সেই আণবিক গঠন দেখার আমার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমি গন্ধ শুঁঙে বলে দিতে পারছি কোনটা জল কোনটা কেরোসিন। তাহলে এই যে ধর্মগুলো, যে সমস্ত ধর্মগুলো আণবিক গঠন নিয়ে বলবে না, ঠিক আছে, অর্থাৎ সেটা কীভাবে গঠিত হয়েছে সেইটা নিয়ে বলবে না, কোনটা নিয়ে বলবে তাহলে, বাহ্যিক অবস্থার, এটাকে আমি দেখেই বলে দিতে পারছি বাহ্যিক অবস্থা, এবং যে প্রকৃতিটা রয়েছে, বাহ্যিক যে প্রকৃতি, সেই প্রকৃতিটা নিয়ে সে কেবলমাত্র ধারণা দেবে।
ঠিক আছে। তো যে সমস্ত বৈশিষ্ট্যগুলো এরকম করবে তাদেরকে আমরা কি বলবো? ভৌত ধর্ম বলবো। তাহলে পদার্থের ভৌত ধর্ম কাকে বলবো? ভৌত ধর্ম আমি তাদেরকে বলবো অর্থাৎ যে সমস্ত পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের সাহায্যে, ঠিক আছে, অর্থাৎ পদার্থের যে ধর্মটা কি করবে, ওই যে পদার্থটা রয়েছে পদার্থের বাহ্যিক অবস্থা ও প্রকৃতির পরিচয় দেবে, তাকে আমরা কি বলবো? পদার্থের ভৌত ধর্ম বলবো। ব্যাপারটা হচ্ছে কি, এই যে পদার্থের ভৌত ধর্ম কিন্তু আণবিক গঠন নিয়ে কিছু বলবে না, ঠিক আছে। অর্থাৎ যে গঠন অভ্যন্তরীণ, মানে ধরে নাও এটা হচ্ছে কি, মানে একটা ফুল রয়েছে, ঠিক আছে, এটা ধরে নাও একটা ফুল। তো এই যে ফুলটা রয়েছে এর কিছু গন্ধ রয়েছে, তাই তো, গন্ধ রয়েছে, রং রয়েছে। তাহলে এই যে গন্ধ, তারপরে হচ্ছে কি বর্ণ, তাহলে এই যে গন্ধ, বর্ণ, তারপরে এদের যে মানে দাব্রতা রয়েছে, যদি আমি অন্য কোনো পদার্থ নিই তাহলে তাদের ক্ষেত্রে কী পাবো? কঠিন পদার্থ নিলে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দাব্রতা, অন্য কোনো পদার্থ নিলে পরে তাহলে সেই যে ধর্ম, গন্ধ, বর্ণ, দাব্রতা, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, তাহলে এই যে ধর্মগুলো, এইগুলো কি হচ্ছে? পদার্থের ভৌত ধর্ম রয়েছে। কারণ কি, এই যে ধর্মগুলো অর্থাৎ গন্ধ শোঙার জন্য আমার কি দরকার? আমাকে কি এটাকে ভাঙতে হয়, বা অন্য কারিকার মানে অন্য কোনো ফুলের সাথে কি বিক্রিয়া ঘটাতে হয়? ঘটাতে নেওয়ার প্রয়োজন নাই। বা বর্ণটা দেখতে গেলে পরে কি করতে হয়? আমাকে কি অন্য কোনো পদার্থকে এনে এর সাথে বিক্রিয়া ঘটাতে হয়? হয় না, তাই তো। তাহলে বর্ণ বা রং, সেই যে রংটা আমি কিন্তু বাইরে থেকে দেখেই বলতে পারি। তাহলে বাহ্যিক যে মানে বাহ্যিক যে ধর্মটা, মানে কি কোনো পদার্থের যে বাহ্যিক অবস্থার এবং প্রকৃতির পরিচয় দেয়, সেই সমস্ত ধর্মকে আমি কি বলবো? পদার্থের ভৌত ধর্ম বলবো। তাহলে পদার্থের যে ধর্ম কি করবে? পদার্থের যে ধর্মের সাহায্যে, লিখে দিই, যে ধর্মের সাহায্যে পদার্থের বাহ্যিক বাহ্যিক মানে অবস্থা, বাহ্যিক অবস্থা ও প্রকৃতির পরিচয় দেয়, প্রকৃতির পরিচয় দেয়, সেই ধর্মকে আমি কি বলবো? পদার্থের ভৌত ধর্ম বলবো। তাহলে ভৌত ধর্ম কি কি হতে পারে? বর্ণ, গন্ধ, তারপরে যদি আমি ফুল না নিয়ে অন্য কোনো পদার্থ নিই তাহলে তাদের ক্ষেত্রে আমরা কী পাবো? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাই তো, স্ফুটনাঙ্ক, তারপরে কি হচ্ছে? দাব্রতা, সলিবিলিটি, দাব্রতা। তাহলে এই যে ধর্মগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে কি? পদার্থের ভৌত ধর্ম। তো এই যে মানে এটা তাহলে বুঝতে পেরেছি যে পদার্থের ভৌত ধর্ম কী। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে পদার্থের ভৌত পরিবর্তন বলতে কী বোঝায়? ভৌত ধর্ম তো বললাম, মানে বুঝলাম, যে ভৌত পরিবর্তন কী? ভৌত পরিবর্তন হচ্ছে সেই সমস্ত পরিবর্তন, তোমরা সবাই দেখেছো যে পদার্থের পরিবর্তন হয়। অর্থাৎ আমি যদি জল নিই, ধরে নাও এক টুকরো, মানে এটা ধরে নাও জল, জল থেকে কী কী পেতে পারি? একটা হচ্ছে কি বাষ্প পেতে পারি, তাই তো, বাষ্প, জল থেকে বাষ্প সৃষ্টি হয়, আবার কী হয়? বরফ সৃষ্টি হয়, তাই তো। তাহলে এই যে জল থেকে মানে বরফ থেকে জল, জল থেকে বাষ্প সৃষ্টি হচ্ছে, তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, তাহলে দেখো যে সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে কি হচ্ছে? আমার যে আণবিক গঠন রয়েছে, আণবিক গঠনে কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটছে না। ঘটছে কি? আণবিক গঠন, অর্থাৎ জল H2O, বরফের ক্ষেত্রে আমি কী পাবো? H2O পাবো, বাষ্পের ক্ষেত্রে আমি কী পাবো? H2O পাবো, ঠিক আছে। তাহলে সবারই ক্ষেত্রে কি হচ্ছে? আণবিক গঠনটা সেম রয়েছে, কিন্তু এদের দেখো যে বাইরে থেকে দেখলে পরে অর্থাৎ এদের অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই তো। এটা কি কঠিন, ঠিক, এটা হচ্ছে কি কঠিন, এটা হচ্ছে কি তরল, আর এটা হচ্ছে কি গ্যাসীয়, তাই তো, গ্যাসীয়। তাহলে এই যে কঠিন, তরল, গ্যাসীয়, তাহলে তাদের কি হচ্ছে? বাহ্যিক পরিবর্তন ঘটছে। তাহলে এই যে বাহ্যিক পরিবর্তন, তাহলে পদার্থের পরিবর্তনের ফলে, মানে পদার্থের যে বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, সেই বাহ্যিক অবস্থার পরিবর্তনকে, অর্থাৎ আণবিক গঠনের কোনো রকম পরিবর্তন ঘটে না, তাদেরকে আমরা কি বলবো? পদার্থের ভৌত পরিবর্তন বলবো, ঠিক আছে। তাহলে ভৌত পরিবর্তন মানে কি? যে পরিবর্তনের ফলে পদার্থের কেবলমাত্র কী হবে? বাহ্যিক পরিবর্তন হবে, ঠিক আছে, বাহ্যিক পরিবর্তন ঘটে, কিন্তু আণবিক গঠন আমার কি থাকবে? সেম থাকবে, তাদেরকে আমরা কি বলবো? পদার্থের ভৌত পরিবর্তন বলবো। পদার্থের ভৌত পরিবর্তন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কীভাবে পরিবর্তন হচ্ছে। কারণ কি? তাদের আণবিক গঠন সেম রয়েছে কিন্তু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটছে, বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটছে, সেই জন্য সেটা কী হলো? আমাদের পদার্থের ভৌত পরিবর্তন। যে পরিবর্তনটা অর্থাৎ শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন যেটা ঘটে সেটাই হচ্ছে কি আমাদের ভৌত পরিবর্তন বলা হয়। তো এই যে ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তনের যদি আমি বৈশিষ্ট্যগুলি লিখি,
তাহলে বৈশিষ্ট্যগুলি যদি তোমাকে জিজ্ঞেস করে নেয় পরীক্ষাতে, ঠিক আছে, অর্থাৎ ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্য, তাহলে আমরা কি কি বলতে পারি? দেখো এখানে কি হচ্ছে, বাহ্যিক পরিবর্তন ঘটছে, তাই তো, অর্থাৎ এখানে কোনো রকমের নতুন পদার্থ সৃষ্টি হয় না, সমস্ত পদার্থের ক্ষেত্রে কী আণবিক গঠন একই। তাহলে আণবিক গঠন একই থাকলে পরে কী হবে? আমি কি বলতে পারি যে এটা একটা আলাদা পদার্থ? তাহলে নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে নতুন পদার্থ কী হয় না, নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় না, তাই তো, নতুন পদার্থ সৃষ্টি হয় না। আর কি বলতে পারি? 2 নম্বর পয়েন্ট, এখানে দেখো যে কী হচ্ছে, আণবিক গঠন সেম থাকছে, তার মানে কি আণবিক গঠন বা অণুর গঠনগত কোনো পরিবর্তন হচ্ছে না, অণুর গঠন কি থাকবে? সেম থাকবে, তাই তো, অণুর গঠন বা গঠনগত কোনো পরিবর্তন ঘটে না, তাই তো। 3 নম্বর কী হতে পারে? 3 নম্বর হতে পারে, দেখো যে এখানে কি রয়েছে, যে মানে এই যে কারণটা, অর্থাৎ এই যে বরফ থেকে জল হলো, আমি কি দিলাম? তাপ দেওয়ার ফলে জল থেকে সৃষ্টি হলো, জলকে যদি আমি তাপ দিই তাহলে বাষ্প সৃষ্টি হচ্ছে। এবার ধরে নাও আমি জল থেকে তাপটা তুলে নিলাম, তাপ তুলে নিলে কি হবে? সেটা আবার বরফে পরিণত হবে। তাহলে যে কারণে অবস্থার পরিবর্তন ঘটছে, সেই কারণটাকে যদি আমি তুলে নিই তাহলে সেটা কি হবে? তার আগের অবস্থায় ফেরত চলে আসবে, তাই তো। আসবে না? আসবে না? তোমরা হিসাব করে দেখো যে আমি যদি জল থেকে যদি আমি তাপ তুলে নিই তাহলে সেটা কি হবে? সেটা আবার বরফে পরিণত হবে। আবার যদি আমি তাপ দিই তাহলে সেটা কি হবে? বাষ্পে পরিণত হবে। তাহলে আমি যে কারণে এই অবস্থার পরিবর্তন ঘটছে, অর্থাৎ কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন হচ্ছে, অবস্থার পরিবর্তন ঘটছে, তাহলে যে কারণের ফলে অবস্থার পরিবর্তন ঘটছে সেই কারণটাকে যদি আমি তুলে নিই তাহলে কি হবে? সেটা আগের অবস্থায় ফেরত চলে আসবে। তাহলে এটাই হচ্ছে কি পদার্থের ভৌত পরিবর্তনের মানে বৈশিষ্ট্য। তাহলে কারণটা যদি আমি তুলে নিই তাহলে সেটা কি হয়ে যাবে? কারণ তুলে নিলে আগের অবস্থায় ফেরত আসবে, আগের অবস্থায় ফিরে আসে, ঠিক আছে, ফিরে আসে। তাহলে এটা হচ্ছে কি মানে বৈশিষ্ট্য। তোমাকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে নেয় যে পদার্থের ভৌত পরিবর্তন কাকে বলা হয়, তাহলে কি বলবে? যে অণুর গঠনগত কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তন ঘটার যে ঘটনাটা, সেটাকে আমরা কি বলছি? পদার্থের ভৌত পরিবর্তন বলছি। এবং যদি বৈশিষ্ট্য জিজ্ঞেস করে যে পদার্থের ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্য কী কী, তাহলে এখানে নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না, অণুর গঠনগত কোনো পরিবর্তন ঘটে না, আর এটা হচ্ছে কি অস্থায়ী। কারণ কি? কারণটা যদি আমি তুলে নিই তাহলে সেটা কি হয়ে যাবে? আগের অবস্থায় ফেরত চলে আসবে। যদি স্থায়ী হতো তাহলে আগের অবস্থায় ফেরত চলে আসতো না, তাহলে অস্থায়ী নিশ্চয়, সেই জন্য কী হচ্ছে? সে আগের অবস্থায় ফেরত চলে আসছে। তাহলে এই যে ঘটনাটা, সেটাই হচ্ছে কি পদার্থের ভৌত পরিবর্তন। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি গলনাঙ্ক। গলনাঙ্কটা কী বললাম আমি? এটা হচ্ছে কি একটা ভৌত মানে ধর্ম, তাই তো, অর্থাৎ পদার্থের ভৌত ধর্ম হচ্ছে কি গলনাঙ্কটাও। তাহলে গলনাঙ্ক দেখো এখানে কি রয়েছে? গলনাঙ্ক মানে গলতে শুরু করবে। কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হওয়াকেই কি বলবো আমরা? তাকে মানে যে উষ্ণতার জন্য কি হচ্ছে, ধরে নাও এটা কঠিন আছে, একটা কঠিন পদার্থ রয়েছে, সেটা কি হলো? তরলে পরিণত হলো, ঠিক আছে, তরলে হচ্ছে, সেটা কঠিন থেকে তরল হলো। তো কিসের জন্য তরল হলো? নিশ্চয়ই এটাকে আমি কি করেছি? হিট দিয়েছি, তাই তো। তো এই যে হিট, অর্থাৎ যে তাপমাত্রায় কি হবে, বিশুদ্ধ কোনো কঠিন পদার্থ নির্দিষ্ট চাপে, ঠিক আছে, কী কী নির্দিষ্ট থাকতে হবে? নির্দিষ্ট চাপ আর বিশুদ্ধ হতে হবে, ঠিক আছে, বিশুদ্ধ মানে এই যে কঠিন পদার্থটা রয়েছে সেই কঠিন পদার্থটা যেন বিশুদ্ধ হয়। তো এই যে বিশুদ্ধ পদার্থ, অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ হবে তবেই মানে এই যে কঠিন পদার্থটা আছে সেটা বিশুদ্ধ হবে, তবেই কিন্তু তাপমাত্রা আমি নির্দিষ্ট পাবো। যদি এর মধ্যে কোনো রকমের মিশ্রা মানে অন্য কোনো পদার্থ মিশে থাকে তাহলে কিন্তু আমরা এই যে তাপমাত্রাটা কিন্তু আমরা নির্দিষ্ট করে পাবো না। তখন সেই নির্দিষ্ট করে পাবো না, তার কারণ হচ্ছে কি এর মধ্যে বিভিন্ন রকমের অপদ্রব্য মিশ্রিত রয়েছে। তাহলে অপদ্রব্য যাতে মিশ্রিত না থাকে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে নির্দিষ্ট চাপ এবং বিশুদ্ধ কঠিন পদার্থকে, ঠিক আছে, কঠিন পদার্থকে যে নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, যে নির্দিষ্ট উষ্ণতায় কী হবে? সেই কঠিন পদার্থটা গলে বা তরলে পরিণত হবে। যে নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই উষ্ণতাকে আমরা কী বলবো? এই উষ্ণতাটিকে আমরা কী বলবো? গলনাঙ্ক বলবো, ঠিক আছে, অর্থাৎ সেই কঠিন পদার্থের গলনাঙ্ক বলবো। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমি এই যে তাপ, সেই তাপটাকে আমি কি বলছি? গলনাঙ্ক বলছি। তাহলে নির্দিষ্ট চাপ ও বিশুদ্ধ কঠিন পদার্থকে যে নির্দিষ্ট তাপমাত্রায় তরলে পরিণত করা হয় সেই নির্দিষ্ট তাপমাত্রাকে আমরা কি বলছি? সেই কঠিন পদার্থের গলনাঙ্ক বলছি, ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে স্ফুটনাঙ্ক কাকে বলা হয়? স্ফুটনাঙ্ক দেখো সেম একই জিনিস, এখানে দেখো ফুটতে শুরু করবে, তাই তো,
তাহলে স্ফুটনাঙ্ক কাকে বলবো? স্ফুটনাঙ্ক হচ্ছে একই, সবগুলোই একই থাকবে, নির্দিষ্ট চাপ এবং বিশুদ্ধ। এখানে কি হবে? তরল হবে, কঠিনের জায়গায় কি চলে আসবে? তরল চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ নির্দিষ্ট চাপ, ঠিক আছে, নির্দিষ্ট চাপে মানে কোনো বিশুদ্ধ মানে তরল নিয়েছো, ঠিক আছে, বিশুদ্ধ তরল, বিশুদ্ধ তরল, বিশুদ্ধ তরল থেকে কি হচ্ছে? বাষ্প সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বাষ্প, বিশুদ্ধ তরল থেকে বাষ্প। তো এই যে বিশুদ্ধ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য যে উষ্ণতা লাগে, ঠিক আছে, যে উষ্ণতার প্রয়োজন হচ্ছে তাকে আমরা কি বলছি? সেই উষ্ণতাটাকে আমরা কি বলছি? সেই যে বিশুদ্ধ তরলটা নিয়েছি সেই বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে নির্দিষ্ট চাপ ও বিশুদ্ধ তরল পদার্থ যে উষ্ণতায় কি হবে? বাষ্পে পরিণত হবে, সেই উষ্ণতাকে আমি কি বলবো? সেই বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক বলবো, ঠিক আছে? যেমন জলের স্ফুটনাঙ্ক কি হয়? জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? জলের স্ফুটনাঙ্ক হচ্ছে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে হচ্ছে কি পারদের, পারদের ক্ষেত্রে আমরা কি পাই? পারদের ক্ষেত্রে 357, 357 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাসিটনের ক্ষেত্রে কি পাই? অ্যাসিটন, এটার ক্ষেত্রে কম পাই, সেটা হচ্ছে কি 56 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 56 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইগুলো হচ্ছে কি স্ফুটনাঙ্ক। যদি আমি গলনাঙ্ক দেখি, গলনাঙ্কর ক্ষেত্রে কি হয়? লোহা যেটা রয়েছে আয়রন, সেই আয়রনের ক্ষেত্রে গলনাঙ্কটা কত হয়? গলনাঙ্কটা হয় অনেক বেশি, অর্থাৎ 1530 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এটা হচ্ছে কি লোহার ক্ষেত্রে। আমি যদি মানে জিঙ্কের ক্ষেত্রে দেখি, তাহলে জিঙ্কের ক্ষেত্রে কত হচ্ছে কি 420 ডিগ্রি সেন্টিগ্রেড। রূপোর ক্ষেত্রে যদি দেখি, রূপোর ক্ষেত্রে হচ্ছে কি রূপোর ক্ষেত্রে হচ্ছে কি 962 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 962 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইগুলো হচ্ছে কি গলনাঙ্ক, এগুলো হচ্ছে কি স্ফুটনাঙ্ক। তাহলে এই যে ডেটাগুলো তোমাদেরকে কিছু কিছু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে গলনাঙ্ক জিনিসটা বুঝতে পারলে। আর স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক হচ্ছে কি তরল থেকে বাষ্পে পরিণত হবে, এবং তরল থেকে বাষ্পে পরিণত হতে গেলে যে উষ্ণতা লাগে সেই উষ্ণতাটাই হচ্ছে কি সেই যে তরলটা রয়েছে সেই তরলের স্ফুটনাঙ্ক। সেম একই রকমভাবে গলনাঙ্কটা হচ্ছে কি এখানে কঠিন হবে, আর এটাতে হচ্ছে কি তরল। এটাই হচ্ছে কি পার্থক্য, আর বাকি সমস্ত কিছুই একই থাকবে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ কী? মানে অ্যামোনিয়া গ্যাস রয়েছে যার সঙ্গে মানে অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে কি একটা গ্যাস, সেই গ্যাসের সংকেত হচ্ছে কি NH3, NH3। সেই গ্যাসের যে গন্ধ, সেই গ্যাসের গন্ধটা হচ্ছে কি এমন, সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তো গ্যাসের গন্ধ হচ্ছে কি ঝাঁঝালো গন্ধ, তাই তো? এটা হচ্ছে কি ঝাঁঝালো। তাহলে এটা হচ্ছে কি ভৌত ধর্ম, গন্ধ, গন্ধের সাহায্যে আমি বলে দিতে পারছি যে এটা অ্যামোনিয়া গ্যাস, তাহলে ঝাঁঝালো গন্ধযুক্ত। এরপরে যেটা রয়েছে যে H2S, H2S এর সংকেত মানে হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S। তাহলে এই যে H2S হাইড্রোজেন সালফাইড গ্যাসের যে গন্ধটা হয় সেই গন্ধটা কেমন হয়? এটা হচ্ছে কি পচা ডিমের মতো, তাই তো? পচা ডিমের মতো। তাহলে পচা ডিমের মতো যদি গন্ধ হয়, অনেকগুলো গ্যাস রয়েছে, সেই গ্যাসের মধ্যে থেকে যে গ্যাস থেকে আমি পচা ডিমের মতো গন্ধ পাবো সেটাকে আমরা বলে দিতে পারবো যে এটা হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড। তাহলে গন্ধের সঙ্গে আমি বলে দিতে পারি যে সেটা হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড। যদি এই ঝাঁঝালো গন্ধ আসে তাহলে আমি বলে দিতে পারি যে সেটা হচ্ছে কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে? তো এইভাবেই আমরা কী করতে পারি? একটা আরেকটাকে আলাদা করতে পারি গন্ধের সাহায্যে। তো আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।